প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমসে। আজকে আমাদের আলোচনার আপনারা নিশ্চয়ই জেনেছেন, আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানটাতে কি ঘটেছে, তার ক্ষয়ক্ষতি কেমন, সেটি উত্তরণের পথ কি, সেটি নিয়ে আমরা আজকে কথা বলবো। তার আগে যাচ্ছি একটি আমাদের নিজস্ব প্রতিবেদন। সেই প্রতিবেদনে বলা হয়েছে বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুনে পুড়ে ৬,০০০ কোটি টাকার মালামাল। প্রত্যক্ষদর্শীরা বলছেন কুরিয়ার সেকশনে দুপুর ১টার আগুনে সূত্রপাত হয়, যা ধাপে ধাপে ছড়িয়ে পড়ে পুরো কার্গো ভিলেজে। পোশাক, ইলেকট্রনিক্স পণ্য, শিল্প যন্ত্রাংশ বাইরের গুদামজাত করা ছিল নানা ধরনের দাহ্য কেমিক্যাল। এ কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস সদস্যদের। রিয়াজ হোসেনের রিপোর্ট। বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে দাউ দাউ করে আগুন জ্বলছিল শনিবার দুপুর ১টা থেকেই। সূত্রপাত ৮ নম্বর গেটের কাছে থাকা কুরিয়ার ডিপার্টমেন্টে। সরকারের ছুটি থাকায় লোক সমাগম ছিল কম, যার কারণে উৎপত্তি স্থলেই আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। মূলত পোশাক শিল্প সংক্রান্ত কাঁচামাল, রং, ওষুধ, মোবাইল ফোন, শিল্পে ব্যবহৃত যন্ত্রপাতি সহ বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত পণ্য কাস্টমস ক্লিয়ারেন্সের আগে এখানেই গুদামজাত হয়, যার পরিব্যাপ্তি আনুমানিক ১ কিলোমিটার অবধি। বাংলাদেশের অন্যতম বড় আমদানি কার্গো ভিলেজ। এখানে ১ টাকা বা ২ টাকা না, হাজার হাজার লক্ষ কোটি টাকার সম্পদ। বাংলাদেশের এমন কোনো প্রতিষ্ঠান, এমন কোনো শিল্প প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠান এখানকার এই আগুনের জন্য ক্ষতিগ্রস্ত হয়নি। আর বাংলাদেশের মধ্যে এত বড় কার্গো ইম্পোর্ট সেকশন আর কোনো জায়গায় নেই, একমাত্র সিপোর্ট চিটাগং ব্যতীত। ফলে ক্ষয়ক্ষতি যে নেহাত কম নয় সেটি নিশ্চিত। C&F এজেন্টরা বলছেন, আন্তর্জাতিক বিমানবন্দর হলেও আগুন নেভানোর প্রাথমিক ব্যবস্থা ছিল খুবই দুর্বল। এমনকি ভেতরে অবস্থান সম্পর্কে ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা না থাকায় আগুন নেভাতে এত বেগ পেতে হয়েছে। এত বড় সুরক্ষিত একটি গোডাউনে কি করে আগুন লাগলো, এটা আমাদের বোধগম্য না। কতটুকু ক্ষতি হয়েছে সেটা আমরা এই মুহূর্তে কিছুই বলতে পারবো না। এটা একটা হিউজ ব্যাপার, তবে বিশাল ধরনের একটা ক্ষতি হয়ে গেল আমাদের জন্য, বিশাল একটা ক্ষতি। এবং শুধু তো তাই না, এটা তো নেক্সট আগামী ১৫ দিন তো কোনো কাজই হবে না। কার্গো ভিলেজে যেসব ব্যবসায়ীদের আমদানি পণ্য রয়েছে তাদের হাহাকার ছিল চোখে পড়ার মতো। কেউ কেউ বলেছেন এই ক্ষতি বহু ব্যবসায়ীকে নিঃস্ব করে দিবে। অনেক আমার ১০০ কোটি টাকার মাল ছিল, গার্মেন্টসের অনেকগুলো মাল ছিল আমাদের, বিশেষ করে আমার বিআর পাওয়ার সরকারি প্রতিষ্ঠানের $৫,৯৮,০০০ একটা মাল আমি সব রেডি করছি, মাল রেডি দিব কালকে। সব শেষ হয়ে গেছে একবার। কোটি কোটি টাকার মাল শেষ। এর কি পরিমাণ আমদানিকারক একেবারে অনেক আমদানিকারক আছে, হয়ে যাবে, ফকির হয়ে যাবে। আগুন নেভাতে কাজ করেছে অন্তত ৩৭টি ইউনিট, ছিল সেনাবাহিনীর দক্ষ সদস্যরাও। কিন্তু দীর্ঘ সময় ধরে লাগা এই আগুনে যাদের সর্বস্ব পুড়েছে তারাই অনুধাবন করেছে এর আসল ক্ষতি। আগুনের লেলিহান শিখা শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, আন্তর্জাতিক এই বিমানবন্দরের নিরাপত্তার চিত্র চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। প্রশ্ন হচ্ছে, এই দফায় হয়তো ধকল সামাল দেওয়া সম্ভব হবে, কিন্তু ভবিষ্যতের দুর্ঘটনা এড়াতে যথাযথ ব্যবস্থা নেওয়া সম্ভব হবে তো? রিয়াজ সেজান, দেশ টিভি, ঢাকা। শুনছিলেন আমাদের নিজস্ব প্রতিবেদন। এবার আমরা একটু, প্রিয় দর্শক, আমরা শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনের সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, পুরোপুরি আগুন কি নিভে গেছে? তদন্ত কমিটির কোনো তৎপরতা চোখে পড়ছে কি? আপনি কি দেখেছেন কোনো তৎপরতা? বিস্তারিত আমাদেরকে একটু জানাবেন। হাসান, শুনতে পাচ্ছেন? কার্গো ভিলেজের বর্তমান পরিস্থিতি কি, সর্বশেষ পরিস্থিতি কি, আমাদেরকে একটু জানাবেন। করে যাচ্ছেন, আপনাকে একটু দেখাতে চাই যেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও কিন্তু চেষ্টা করছেন। ভিতরে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগুনের যে ঘটনা সেটি কিন্তু থেকে আগুন জ্বলে উঠছে এবং প্রচণ্ড ধোঁয়া কিন্তু বাহিরে বের হচ্ছে, আমরা এখন এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি।
আপনাকে একটু জানিয়ে রেখি যে ক্ষতি নিরূপণের জন্য যেসব কমিটি গঠন করা হয়েছে তারা কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করেছেন এবং ভিতরে আমরা দেখেছি কাস্টমসের কর্মকর্তারা তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন, একই সাথে ফায়ার সার্ভিস এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও প্রবেশ করেছেন যাতে ভিতরের সবশেষ পরিস্থিতি সেটি কি তারা জানতে পারেন সেটি কিন্তু তারা জানানোর চেষ্টা করছেন এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। একই সাথে আমরা দেখেছি কিছুক্ষণ আগে বাণিজ্য উপদেষ্টা এসেছেন এবং কিছুক্ষণ আগেই আমরা দেখেছি বিজিএমই এর সভাপতি তিনিও এসেছেন এখানে এবং পুরো এয়ারপোর্ট এরিয়াটাকে তিনি পর্যবেক্ষণ করছেন এবং পুরো এলাকাটিতেই কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছেন এবং ফায়ার সার্ভিসের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অন্তত 7টি টিম তারা কিন্তু ভিতরে কাজ করছেন এবং বাইরেও কাজ করছেন তারা এই অগ্নি নির্বাপনের জন্য। যেহেতু পূর্ণ নিয়ন্ত্রণে আছে কিন্তু ভিতরে যেহেতু নানা ধরনের পদার্থ ছিল, বিশেষ করে দাহ্য পদার্থ অনেকগুলো ছিল, এখানে কেমিক্যাল ছিল, কাপড়, সুতো, অন্যান্য বিভিন্ন প্রোডাক্টগুলো ছিল, ফলে সেগুলো কিন্তু আসলে পূর্ণ নিয়ন্ত্রণ করা এবং পূর্ণ নিভিয়ে ফেলাটা কিন্তু এখনও সময় সাপেক্ষ এবং দেখতে পাচ্ছি যে ধোঁয়ার সাথে কিন্তু প্রচণ্ড বাজে একটু গন্ধ তৈরি হচ্ছে এবং সাধারণ যারা কর্মী রয়েছেন তারা কিন্তু কাজ করতে গিয়ে কিছুটা বিড়ম্বনার শিকার হচ্ছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু নিবিড় তত্ত্বাবধান রেখেছেন। এখন পর্যন্ত প্রায় 24 ঘন্টা হতে চললো, সেখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কিন্তু কর্মীরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন আমরা এখন দেখতে পাচ্ছি এবং ফায়ার সার্ভিসের যিনি মহাপরিচালক তিনিও কিন্তু সশরীরে থেকে এখানে পুরো বিষয়টাকে দেখভাল করছেন এবং যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় এবং পুরো পরিস্থিতিটাকে তারা কিন্তু কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করছেন, যদিও সেখানে এখন পর্যন্ত আসলে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। যেখানে আমরা দেখেছি গতকালকে যখন দুপুর 1টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এরপরে কিন্তু আশেপাশের যেসব ফায়ার স্টেশন রয়েছে সেগুলো থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে দ্রুত ছুটে আসেন এবং তারা অগ্নি নির্বাপনের চেষ্টা করেন। একই সাথে ঢাকার টঙ্গী সহ আশেপাশে যেসব এলাকা রয়েছে প্রত্যেকটা স্টেশন থেকে কিন্তু এখানে টিম এসেছে এবং তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে। তবে যে জায়গাটিতে প্রথম আগুনের সূত্রপাত হয়েছিল সেটিতেই কিন্তু এখনও ধোঁয়া বের হচ্ছে, একই সাথে এখান থেকে বাহিরে যেসব আগুন জায়গা ছড়িয়ে পড়েছিল সেগুলোও কিন্তু এখন পর্যন্ত বের করা সম্ভব হয়নি। তবে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে তারা চেষ্টা করছিলেন, গোয়েন্দা সংস্থার যেসব লোকজন তারাও কিন্তু এখানে পুরো বিষয়টাকে তদন্ত করছেন এবং এর একটি প্রতিবেদন চেষ্টা করছেন তৈরি করবার। তবে এখন পর্যন্ত যে ক্ষতি আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু আসলে কোনোভাবেই নিরূপণ করা সম্ভব না, কারণ এখানে যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটি কিন্তু অতুলনীয়। কারণ এর প্রভাবটা হয়তো আমরা দেখতে পাবো আর কয়েকদিন পরে পড়বে, যেহেতু যেসব গার্মেন্ট পণ্য এখানে এসেছিল সেগুলো কিন্তু গার্মেন্টসে গিয়ে নতুন করে আবার প্রোডাক্ট তৈরি করে সেগুলো রপ্তানি করতে হয়। একই সাথে যেসব রপ্তানির জন্য যেসব পণ্য এখানে এসেছিল সেগুলোও কিন্তু এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে কিন্তু কাস্টমারের অর্থাৎ বায়ার যেসব অর্ডার করা ছিল সেই সব বায়ারের কাছে কিন্তু চলে যাবার কথা ছিল, সেটি কিন্তু এখন পর্যন্ত আসলে দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে নতুন করে আবার সেগুলো উৎপাদন করতে হবে এবং এরপরেই কিন্তু বায়ারের কাছে দিতে হবে। এটি কিন্তু নিঃসন্দেহে একটি সময় সাপেক্ষ এবং এর যে প্রভাব সেটি কিন্তু অর্থনীতিতে পড়বে এবং নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য এখান দিয়ে আমদানি করা হয়েছিল সেগুলোও কিন্তু এখন আর মার্কেটে যেতে পারছে না এবং আমদানি রপ্তানি পুরো প্রক্রিয়া কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সার্ভিস কিন্তু পুরোটাই বন্ধ রয়েছে, যেহেতু এটি বাংলাদেশের পুরো আমদানি রপ্তানির একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে। ফলে এখানে এই বন্ধ থাকার ফলে পুরো অর্থনীতিতে কিন্তু এর প্রভাবটা আমরা দেখতে পাবো হয়তো আর কয়েকদিন পরে সেটি শুরু হতে পারে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ হাসান আল মাহমুদ আপনাকে। প্রিয় দর্শক, শুনছিলেন বিমানবন্দরের সর্বশেষ পরিস্থিতি, কার্গো ভিলেজে কিভাবে এখনও তৎপরতা চলছে। আমরা এ বিষয়ে আমরা একটু আন্তর্জাতিক বিমানবন্দরের এই ঘটনা নিয়ে আমরা কথা বলবো। আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ আগুনের যে ঘটনা ঘটেছে, আগুনে এতটাই ভয়াবহ ছিল যে 7 ঘন্টা ফায়ার সার্ভিসের 37টি ইউনিট চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে আগুনে পুড়ে গেছে কয়েক কোটি টাকার মালামাল। এই বিষয়ে বিস্তারিত জানতে এই মুহূর্তে বনানী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত উইং কমান্ডার ও এভিয়েশন বিশেষজ্ঞ ATM নজরুল ইসলাম। জনাব নজরুল ইসলাম, আমাকে শুনতে পাচ্ছেন? জনাব নজরুল ইসলাম শুনতে পাচ্ছেন?
আজকে এই যে ঘটনাটি ঘটলো বিমানবন্দরে, যে আগুনটি লাগলো এবং একটি কেপিআই জোন, সেইখানটাতে এভাবে আগুন লাগলো, এর নেপথ্য কারণটা কি? এটিকে বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যাখ্যা করছে, বিশেষ করে উদ্যোক্তারা বা ব্যবসায়ীরা। আপনি কিভাবে দেখছেন? সক্ষমতা এয়ারপোর্টের ভিতরে, অর্থাৎ আমাদের যে ফায়ার ফাইটিং যেটা স্ট্রেংথ আছে, সেটা কিন্তু আমাদের ক্যাটাগরি 9 আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী। আমরা যে হোয়াইট বডি এয়ারক্রাফটগুলো আমরা এখানে অবতরণ করা হয়, উড্ডয়ন করা হয়, তার জন্য কিন্তু পারফেক্টলি যেটা রিকমেন্ডেড আছে সেটা আমাদের এখানে কিন্তু রয়েছে। কিন্তু আপনি জানেন যে এয়ারপোর্ট একটা বিরাট কমপ্লেক্স একটা এরিয়া, যেখানে শুধুমাত্র এয়ারক্রাফট উঠা এবং নামা নয়, এর বাইরেও কিন্তু আছে, যেমন এই যে আপনার ওয়্যার হাউস আছে, যেখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে। সেখানে আপনার ডিজি আইটেম আছে, সেখানে আপনার ফ্লেমেবল আইটেম আছে, অন্যান্য দামি আইটেম আছে, এবং এখানে অনেকগুলো ভাগ আছে, যেমন স্ট্রং রুম আছে, কোল্ড রুম আছে, ডিজিআর গুডস এর জন্য জিনিসপত্র আছে। এছাড়াও কিন্তু এয়ারপোর্টে হ্যাঙ্গার আছে, এয়ারপোর্টে রিফিলিং সিস্টেম আছে, প্যাসেঞ্জার টার্মিনাল আছে। তো এখানে বিভিন্নভাবে কিন্তু এখানে সাজানো। তো এই যে একটা ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনাটাকে যদি আমরা নিশ্চয় ভাববো যে আমরা যেখানে এখানে অগ্নিপাত যেন না হয়, সেভাবে কিন্তু আমাদের অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আমরা যত যাই করি না কেন, কিন্তু অগ্নিপাত হতে পারে, অগ্নিকাণ্ড হতে পারে। আপনারা যদি দেখেন যে বিশ্বের বড় বড় এয়ারপোর্টে, হিথ্রোর মতন এয়ারপোর্টে, দুবাইয়ের মতন এয়ারপোর্টে কিন্তু আগুন লেগেছে এবং তারা কিন্তু এটা অ্যাড্রেস করতে পেরেছে। তা আমরা কিন্তু এটাকে বলতে পারবো যে আগুন লাগবেই না, কিন্তু আগুন যেন না লাগে তার জন্য সমস্ত ব্যবস্থাপনা আমাদেরকে করতে হবে। এবং সেইটা কিভাবে করা যায়, সেই জায়গায় কিন্তু আমরা অনেক দুর্বলতা প্রকাশ আমরা দেখলাম। যেমন আপনি দেখেন যে যেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলা হচ্ছে, অর্থাৎ আপনার ওয়্যার হাউস, ইম্পোর্ট ওয়্যার হাউসের ভিতরে সাইডে, অর্থাৎ যেখানটা ক্যানোপি বলা হয়, সেখানে যে আইটেমগুলো ছিল ইম্পোর্টেড হয়ে যে আসে, সেখানে তো এলোমেলো অবস্থা ছিল। এমন ওইখান দিয়ে গিয়ে প্যাসেজ করে ফায়ার ফাইটিং ভেহিকেল যেতে পারবে কিনা সেই পথটা কিন্তু পরিষ্কার ছিল না। তো এইখানে ব্যবস্থাপনাটা দুর্বল ছিল। প্লাস যেভাবে আমাদের ওয়্যার হাউস গুলো সাজানো বা তৈরি করা, সেখানে কিন্তু একটার সাথে একটা লাগোয়া, অর্থাৎ একটার আগুন লাগলে আরেকটা আগুন লেগে যেতে পারে। এবং ভিতরে যে সাজসজ্জা যেভাবে একটু স্পেস করা হয়েছে, সেগুলো কিন্তু ভিতরে ঢুকে যে ফায়ার ফাইটিং করবে, সেখানে কিন্তু অনেক সমস্যা আমরা দেখলাম। অ্যাকচুয়ালি আমাদের যে সাজানো যে বা যেভাবে আমরা রাখা হয়েছে প্রত্যেকটা জিনিস, এইটার ভিতরে ফায়ার ফাইটিং কিভাবে করা হবে, এটা কিন্তু স্টেক হোল্ডার হিসেবে ফায়ার ফাইটিং যারা অর্গানাইজেশন আছে তাদের সাথে বসা উচিত ছিল, যে কিভাবে এই ধরনের দুর্যোগ তারা মোকাবেলা করবে। অনেককে আমরা দেখলাম যে তারা ভিতরে ঢুকতে পারেননি, ফায়ার ফাইটিং করতে পারেননি। তো এই জায়গাগুলো কিন্তু আমাদের অ্যাড্রেস করা খুব বেশি প্রয়োজন। এবং আন্তর্জাতিক একটা বিমানবন্দরে সাথে কিন্তু আমরা আন্তর্জাতিকভাবে জড়িত, অর্থাৎ যখনই এটা হলো আমরা দেখলাম প্রায় 7 ঘন্টা 7.5 ঘন্টা এয়ারপোর্টটা বন্ধ ছিল। অনেক হাজার হাজার প্যাসেঞ্জারকে ডাইভার্ট করতে হয়েছে, অনেক এয়ারক্রাফট ডিলে করা হয়েছে, এবং পরবর্তী সময় আমরা দেখলাম যে এয়ারপোর্টগুলো যানজট বা ট্রাফিক জট শুরু হয়েছে। এই যে একটা অবস্থান, এই অবস্থান কিন্তু শুধুমাত্র যে একটা ওয়্যার হাউস আগুন লেগে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয়, কিন্তু এখানে আপনি যাত্রীরা অনেক প্রবলেম পড়েছে। তো এই যাত্রীদের যে প্রবলেমটা বা এয়ারক্রাফট গুলো যে ডিলে হয়েছে, এখানে কিন্তু অনেক কস্ট ইনভলভ আছে। সেখানে এর পাশাপাশি যে ক্ষতিগ্রস্ত ব্যবসা যেটা হয়েছে, নিশ্চয়ই একটা খুব শীঘ্রই অ্যাসেসমেন্ট করা হবে। ব্যবসায়ীরা তাদের যে মালপত্র যারা ইম্পোর্ট করে আনলেন, তারা যারা এটা রিলিজ করবেন, সেই রিলিজের জন্য হয়তো অনেকে রিলিজ আজকে করার কথা ছিল, তারা করতে পারেননি, এটা পড়ে গেছে। তো এই ব্যবসায়ীদের একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এটা কিন্তু একটা চেইন এফেক্ট আছে। সেই চেইন এফেক্টটা কিভাবে অ্যাড্রেস করা হবে, এটা কিন্তু আমাদের সরকারকে বলতে হবে। তো সেই জায়গাটাও আমাদের চিন্তা করার বিষয় আছে। তো সর্বোপরি আমি মনে করি এই যে একটা দুর্ঘটনা ঘটলো, এই দুর্ঘটনার একটা তদন্ত হওয়া উচিত। আগুনটা কোত্থেকে আসলো? ইতিমধ্যে আমরা শুনেছি অনেকে এটা স্যাবোটেজের কথা বলছেন, অনেকে বলছেন না এটা হয়তো দুর্ঘটনাই ঘটেছে। তো এটা ইনকোয়ারি হওয়া উচিত, কিন্তু মাথায় রাখতে হবে স্যাবোটেজে কোনো আলামত আছে কিনা, সেটা মাথায় রেখেই তদন্তগুলো করতে হবে, যেন আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি কিসে ঘটনাটা ঘটলো। তো আমরা মনে করি যে
এই অবস্থান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং আগামীতে আমরা একটা সুন্দর ব্যবস্থাপনা দেখবো। নতুন যে ভিলেজটা হচ্ছে সেখানে যেন আমরা এই অগ্নিকান্ডে কিভাবে ফাইট ব্যাক করব সেই ব্যবস্থাপনা থাকে। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ অবসরপ্রাপ্ত উইং কমান্ডার ও এভিয়েশন বিশেষজ্ঞ এটিএম নজরুল ইসলাম আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা এবার এই বিমানবন্দরে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার একটি বড় অংশ তৈরি পোশাক শিল্পের খাত সংশ্লিষ্টদের হয়েছে বলে আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি। আমরা এখন তৈরি পোশাক শিল্পের অন্যতম সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সহসভাপতি এবং এমপ্লয়িজ ফেডারেশনের প্রেসিডেন্ট ফজলে শামীম এহসান, তার কাছ থেকে শুনবো আসলে তারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন, কিভাবে এখান থেকে ক্ষয়ক্ষতি নিরূপণ করবেন বা এর ক্ষতিটা কাটিয়ে উঠবেন। জনাব ফজলে শামীম এহসান, জনাব শামীম শুনতে পাচ্ছেন আমাকে? আমরা এই যে ঘটনা বিমানবন্দরে ঘটলো সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণটা আপনারা কিভাবে, বা এই ঘটনাটি যে ঘটলো এর আগে এ ধরনের ঘটনা ঘটতে পারে এমন কোনো আভাস আপনাদের ছিল কিনা, বা আপনারা রপ্তানিকারক হিসেবে দেশের ব্যবসা বাণিজ্যের একটি বড় অংশীদার, আপনারা এই কার্গো ভিলেজে যে সুযোগ সুবিধা রয়েছে বা তার ফায়ার সেফটির যে ব্যবস্থা রয়েছে সেটি আদৌ যুৎসই ছিল কি না, বা এটিকে যুগোপযোগী করবার ব্যাপারে আপনারা আগে কথা বলেছিলেন কিনা, সেই সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। ধন্যবাদ। দেখেন, আসলে এখানে বেশ কয়েকটা আপনার কোশ্চেন। একটা হলো যে ফায়ার সার্ভিসের মানে ফায়ার সেফটিটা ছিল কিনা, এইটা আসলে আমরা কল্পনাই করতে পারি না যে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মতো একটা কেপিআই, নাম্বার 1 কেপিআই বাংলাদেশের, এইখানে যে ফায়ার সেফটি নিয়ে যে আলোচনা করতে হবে এইটাই আসলে বোধগম্য না। যে দুনিয়ার কোনো এয়ারপোর্টই ফায়ার সেফটি নিয়ে আসলে আলোচনা কোনো বিষয় না, কারণ তাদের নিজস্ব ফায়ার অ্যাটলিস্ট প্লেনের সেফটির জন্য তো ফায়ার একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো এবং আমরা সবসময় যখন উঠানামা করি আমরা দেখি যে ভিতরে ফায়ার সার্ভিসের ট্রাকগুলো সবসময় রেডি থাকে এবং ফায়ার হাইড্রেন্ট সিস্টেম আছে, এবং এইটা আসলে মানে কখনোই কল্পনার বিষয় না। দ্বিতীয় যে ব্যাপারটা ছিল ম্যানেজমেন্টের ব্যাপার, আমরা ম্যানেজমেন্ট নিয়ে বারবার বলে আসছি, বারংবার বলে আসছি, এবং আমাদের বিভিন্ন এবারে আজকে থেকে না অনেক বছর ধরে আমরা বলে আসার পরিপ্রেক্ষিতে আপনি জানেন যে একটা অটোমেটিক কার্গো টার্মিনালও কিন্তু করা হয়েছে, কিন্তু এটা কি কারণে পুরোপুরি ফাংশনাল না সেটা আমাদের আসলে বোধগম্য না। কিন্তু গত বছরও আমরা বিজেএম এর প্রেসিডেন্ট, বিকেএম এর প্রেসিডেন্ট, আমরা 3 জন গিয়েছিলাম, তৎকালীন সিভিল এভিয়েশন চেয়ারম্যানের সাথে কথা হয়েছে যে কেন আমাদের অটোমেটিক কার্গো সার্ভিস চালু হচ্ছে না, পুয়ার ম্যানেজমেন্ট, আমাদের গুডস চুরি হয়ে যাচ্ছে, সময় মতন ডেলিভারি করা হচ্ছে না, মাল খুঁজে পাওয়া যায় না, ম্যানেজমেন্ট এত বেশি পুয়ার আমাদের কার্গো ডিপার্টমেন্টে ইম্পোর্টে বিশেষ করে। এই যে এগুলো নিয়ে আমরা কথা বলেছি, বারবার কথা বলেছি আমরা, কিন্তু মানে এইরকম একটা দুর্ঘটনা ঘটার পরে ফায়ার টাকে আমরা যখন নাকি মানে ফায়ার ফাইটিং এর জায়গাটা যে এখানে জিরো, যে আগুন লাগার পরেও ভিতরে ফায়ার ফাইটাররা থাকার পরেও আগুনটা মানে ছড়িয়ে গেল, আমার মনে অ্যাক্সিডেন্ট হতে পারে, আমি কোনো কনস্পিরেসি থিওরি দিকে যাচ্ছি না, কিন্তু এই আগুনটা লাগার পরেও কিভাবে আগুনটা ছড়িয়ে গেল সেটা হলো ইম্পর্টেন্ট ব্যাপার। যে আগুন যে কোনোখানে লাগতে পারে, কিন্তু আগুনটা তো সাথে সাথে নিভানোর একটা ব্যবস্থা থাকতে হবে, বিশেষ করে এয়ারপোর্টের মতো একটা ইম্পর্টেন্ট জায়গাতে। এই জায়গাগুলোতে আসলে এখন আমাদের দেখার বিষয়। তো এখন দেখার বিষয় আপনারা দেখছেন, আপনি যেটি বলছিলেন যে একটি অটোমেটেড কার্গো ভিলেজ হবার পরেও সেটি পুরোপুরিভাবে সেটি অপারেশনে গেল না। আমরা দেখেছি যে কার্গো ভিলেজের বাইরেও যত্রতত্র খোলা আকাশের নিচে আমদানি এবং রপ্তানি করা পণ্য পড়ে থাকছে। এটিকে নিয়ে এখন এই যে আগুন লাগলো, এখন যে ক্ষয়ক্ষতি যেটি হলো সেটিকে নিরূপণ করবার বা এটি এই জায়গা ভবিষ্যতে যাতে আর না ঘটতে পারে, আরেকটি জায়গা হলো যাদের ক্ষতি হয়েছে এই ক্ষতিটা এই অনেকে নিঃস্ব হয়ে যাবে বলেছেন, আমরা যেটি আমাদের ইতিমধ্যে আমাদের কাছে খবর আছেন, তাদেরকে আবার এই বাণিজ্যে বা এই আমদানি রপ্তানি বাণিজ্যে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে কোন ধরনের সহযোগিতা আশা করছেন? জি, আসলে দেখেন এখানে 2 রকমের ব্যবসায়ী আসলে জড়িত। একটা হলো যে আমরা যারা নাকি গার্মেন্ট শিল্পের গুডস অনেক বেশি ছিল, আমরা এক্সপোর্টের সাথে জড়িত, আমাদের ক্ষতিটা আসলে কিন্তু শুধু এই মূল্যের ক্ষতি না। মানে আমি ধরেন এখানে আমি সবসময় বলছি যে আমার এখানে হয়তো বা $500 একটা বাটন ছিল বা একটা লেস ছিল বা $2000 একটা প্রোডাক্ট ছিল, কিন্তু এর সাথে কিন্তু অনেকগুলা কনসিকুয়েন্স একটা এফেক্ট আছে। যেমন ধরেন আমার $500 একটা লেস ছিল,
এইটা যে প্রোডাক্টটা লাগতো সেটার মূল্য কিন্তু প্রায় $1,05,000। এখন এই $1,05,000 গুডসটা কিন্তু এখন বাইরে এখন নিতে পারবে না, আমি বানাতে পারবো না, আমার ফ্যাক্টরিটা প্রোডাকশন বন্ধ থাকবে, সেখানে একটা ক্ষতি। তার সাথে এটা আমি পুনরায় যখন বানিয়ে এনে যখন নাকি আমি আবারও এই গুডসটাকে রেডি করব, তখন বাইরে সেলসের টাইম চলে যাবে। সে আমাকে গুডসটাকে হয়তো বা এয়ার করতে বলবে বা ডিসকাউন্ট দিতে বলবে। যদি আমি এয়ারও করি, সেখানে আমার $15,000 থেকে $20,000 এয়ার বিল আসবে। ফলে $500 কিন্তু $500 সীমাবদ্ধ থাকবে না, $500 ক্ষেত্রে কিন্তু আগে আমার $20,000 গিয়ে এটা আসলে আটকাবে। এর সাথে আপনি যে কোশ্চেনটা করেছেন যে আরেকটা এখানে ইম্পোর্টার আছেন যারা নাকি ছোট ছোট ই কমার্স বা এফ কমার্স তাদের সাথে জড়িত, তারা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কারণ আমরা যারা গার্মেন্টস এর ইম্পোর্টার আছি, এক্সপোর্টার আছি, আমরা হয়তো বা কোনো না কোনো ভাবে ব্যাংকের সাপোর্ট বা বিভিন্ন সাপোর্টে এটাকে পুষিয়ে উঠতে পারবো বা এটা কাটিয়ে যাবে। কিন্তু যিনি একজন ক্ষুদ্র আমদানিকারক যারা নাকি ই কমার্সের মাধ্যমে সেল করে, ওনার যে 10 লাখ 15 লাখ টাকার গুডসটা পুড়ে গেল, উনি কিন্তু নিঃস্ব হয়ে যাবেন। কারণ উনি হয় যদি অ্যাডভান্স টাকা নিয়ে থাকেন টাকাটা ফেরত দিতে হবে ওনার, অথবা উনি এখনো টাকা পান নাই, ওনার গুডসটা শেষ হয়ে যাবে। আমি মনে করি সরকারের দ্রুততার সহিত, সময় এখানে খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, দ্রুততার সহিত যে ছোট ছোট ইম্পোর্টার যারা ছিল তাদেরকে কিভাবে এটাকে ইন্স্যুরেন্স হোক বা যেভাবেই হোক তাদেরকে এটা কম্পেনসেট করা যায়, এবং তাদের এই যে ক্ষুদ্র যারা ইম্পোর্টার তাদের ব্যবসাটা যেন টিকে থাকতে পারে, সেই ব্যাপারটাতে আমার মনে হয় যে সরকারের খুব জরুরি ভিত্তিতে নজর দেওয়া উচিত। এবং আমি সাথে সাথে আরেকটা যদি আপনি সময় দেন সুলতান ভাই, আপনার কাছে আসবো অন্য কোনো বিষয় নিয়ে বা এই বিষয় নিয়ে আবার আমরা আপনার সাথে আলোচনা আসবো। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আর এই আলোচনায় অংশ নেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আমরা একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ আমাদের স্টুডিও আছে। আমরা আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত অগ্নিকাণ্ড নিয়ে। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ। আমরা আগেই আপনাদেরকে জানিয়েছি, ডক্টর আব্দুল মজিদ, আপনি নিশ্চয়ই ঘটনা জেনেছেন যে আমাদের যে আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে কার্গো ভিলেজে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এই সময় এই অক্টোবর মাসে একটির পর একটি ঘটনা ঘটছে, আপনি এই ঘটনাটাকে কোনভাবে দেখছেন? ধন্যবাদ। জেনেছি মানে কি, সঙ্গে সঙ্গেই জেনেছি। গত রাত থেকেই আমরা খুব উদ্বিগ্ন আছি আর কি, 3টা কারণে। একটা হচ্ছে যে আপনি যেমনটি বলছিলেন, এটা অক্টোবর মাস। আপনি দেখবেন আমাদের দেশে সাধারণত আমদানি বা রপ্তানির ব্যাপারে একটা যে কোনো ধরনের একটা হট্টগোল বা গন্ডগোল বা কর্মবিরতি বা যা কিছু দেখি, একটা দেখি জুন মাসে, জুন জুলাইয়ের দিকে, আর একটা হচ্ছে অক্টোবর মাসে। এটার কারণটা হচ্ছে ঠিক জুন জুলাই মাসে বায়াররা অর্ডার দেয় আমাদের এখানে, মেন লক্ষ্য থাকে কিন্তু ওই ডিসেম্বর মাসের বড় বাজার যেটা বলে, ওই যে মানে আপনার নিউ ইয়ারের যে বাজারটা, অ্যাকচুয়ালি সারা বছরের কিন্তু ওদের মেন কেনাবেচাটা হয় ওই সময়। সবাই সারা বছর টাকা সেভ করে রাখে, ওই সময় কেনাকাটা করে। তো সেই জন্যেই জুন মাসের দিকে যখন বায়াররা অর্ডার দেয়, তখন একটা গন্ডগোল এখানে বাঁধে যে বায়াররা ফিরে যাক, বায়াররা অস্থিরতা বাংলাদেশ বিমুখ ইয়ে করে যাক ইত্যাদি। একটা এটা সবসময় ওই হয় শ্রমিক অসন্তোষ, নইলে বেতনের গন্ডগোল, যা একটা কিছু করে। আর অক্টোবরে করে ঠিক যে সময় আমি মালটা সাপ্লাই দেই, আমার সাপ্লাই যেতে হয় ওই রেডি হয়ে আছে, হ্যাঁ, ডিসেম্বরের বাজারটা ধরার জন্য আমি ঠিক যে সময় দেই সেই সময়। সাম্প্রতিককালে এটাও লক্ষ্য করা গেছে যে আমার নৌপথে যাওয়ার জন্য যে সময় লাগে, যে লিড টাইম, সেটা এই বাজারকে তাড়াতাড়ি ধরবার জন্য আমাকে এর উপরে এয়ার কার্গোর উপরে আমাদের নির্ভরশীল করতে, যদিও এতে অনেক খরচ বাড়ে তারপরও করতে হয়। এখন এখানে পয়েন্টটা হচ্ছে, আমি এই অক্টোবর মাসেই এই সময়টাতেই 4টি ঘটনা দেখতেছি। একটা হচ্ছে প্রথমে ওই যে ঢাকাতে যেটা হলো ওই মিরপুরে, হ্যাঁ, সেটাও ওই গার্মেন্টসেরই একটা তারও একটা সাপ্লাইয়ের ব্যাপারে তার ওখানে সমস্যা হয়ে গেল। দ্বিতীয় হলো সবচেয়ে বেশি দুর্ভাগ্যজনক, যে ইপিজেড এর একটা পুরো বড় বিল্ডিং পর্যন্ত, মানে এমন ধরনের একটা ইন্ডাস্ট্রি বসে গেল, একদম বইয়ে হয়ে গেল। আমাদের পরশু দিনের আগের দিন 1200 মেট্রিক টনের জাহাজ, পণ্যবাহী জাহাজ ডুবে গেল এই চট্টগ্রাম বন্দরই। তারপরে গত রাতের ঘটনা। আমার এখানে 3টে প্রশ্ন বেশি, মানে প্রথম হচ্ছে আমার এয়ারপোর্টের প্রতি আস্থা। বাইরের
সারা আন্তর্জাতিক অঙ্গনে এর আস্থাটা খুব ইম্পর্টেন্ট। একটা এয়ারপোর্ট কতটা নিরাপদ, কতটা সেটা গত কয়েক মাস আগে যে রেটিং হয়, সেই রেটিংয়ে আমাদের এয়ারপোর্ট কিন্তু একটা ভালো গ্রেডিং পেয়েছে, হ্যাঁ, যা আমাদের এখানে সবকিছু ভালো বা ইত্যাদি ইত্যাদি আন্তর্জাতিক যে মানদণ্ডতে সেই ভ্যালুয়েশনের উপরে, সেই অবস্থার উপরে এখানে এই এয়ারপোর্টকে একটা মানে দুর্নামের ভিতরে, একটা আশঙ্কার ভিতরে ফেলে দেওয়ার ব্যাপারে আমি দেখছি যে নানান ধরনের ষড়যন্ত্র বা ইয়ে তো চলছে। একটা হচ্ছে যে যেমন ধরেন আমরা গত কয়েক মাস আগে জানি যে ভারতে দিয়ে যে আমরা মালগুলো পাঠাতাম কার্গো দিয়ে, সেটা তো ভারত না করে দিল, ট্রান্সশিপমেন্ট করতাম, সেটা তো ভারত না করে দিল। তা না দেওয়াতে আমরাও আমাদের নিজেদের কার্গো সিস্টেমকে স্ট্রং করার চেষ্টা করছি, সক্ষমতা বাড়াচ্ছি, এই কাজ করতেছি, আমরা এই পথে ভালো এগিয়ে যাচ্ছি। ওই যেমন কিছুক্ষণ আগে বিজিএম এর ওনারা বললেন যে একটা অটো সিস্টেম, কার্গো ভিলেজ, কিন্তু আমরা এগুলো করতেছি, আমরা কিন্তু অগ্রসর হচ্ছি, আমাদের ভালো এগোচ্ছিল। সেখানে এসে দেখা যাচ্ছে যে এই একটা বাগড়া, আপনি খেয়াল করবেন ৬-৭ দিন আগে এই আমাদের রানওয়েতেই একটা শিয়াল ওই আমাদের ওই এর ভিতরে ঢুকে গেল, ওই চাকার ভিতরে। হ্যাঁ, ইট কুড হ্যাভ বিন এ ভেরি ডেঞ্জারাস, পুরো প্লেন কিন্তু জ্বলে যেতে পারত। হ্যাঁ, এবং আমার কাছে মনে হয়েছে এই যে প্রাণী, সেও দেখা যাচ্ছে একটা নাশকতার এতে আসছে। আমি পেপারে লিখেছি, অ্যানালাইসিস করেছি, এটা ওর ইচ্ছা না বা ওর না, কিন্তু সেও এর ঘটনার ভিতরে জড়িয়ে যাচ্ছে। এই মাত্র কয়েকদিন আগে আমাদের একটা প্লেন কিন্তু প্রচন্ডভাবে একটা হতো, পাইলট তাড়াতাড়ি তাকে সরিয়ে দিয়ে তারপরে এসছে। ওই একটা ইন্ডিকেশন, কালকে রাত্রির এই ঘটনা, সবকিছু মিলে মনে হয়েছে যে আমার এই এয়ারপোর্টের উপরে আস্থাটা এবং আমার এই এয়ারপোর্ট দিয়ে কার্গোর যে উন্নতি আমি করতে চাচ্ছি, কার্গো শিপমেন্ট বা ট্রান্সশিপমেন্টের যেটা আমি অন্য আপত্তি বাধা হচ্ছিলাম, সেটা এগোচ্ছি। এখানে আমার যখন অগ্রগতি, আমার যখন প্রয়াস, প্রচেষ্টা, তখন এই ধরনের ঘটনাগুলো, এগুলোকে কেউ হয়তো কাকতালীয় মনে করতে পারে, কিন্তু ঘটনাটা তো সত্যি। আমি যে কারণে বেঁচে করি না কেন, ঘটনা তো ঘটেছে, ক্ষতি যাওয়ার তা তো হয়েছে এবং মারাত্মকভাবে হয়েছে। এবং আমার আন্তর্জাতিক অঙ্গনে আমার ঢাকা এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যার ৩য় টার্মিনাল আমি খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি, সেই সময় এসে এরকম একটা বড় ধরনের আঘাত, শুধু আমার এয়ারপোর্টের আস্থার উপরে না, আমার অর্থনীতির উপরে আঘাত এনেছে। ধন্যবাদ ডক্টর আব্দুল মজিদ। ডক্টর মজিদ, এই যে ক্ষয়ক্ষতি হলো, এই ক্ষয়ক্ষতির নিরূপণের উপায়টা কি? এই যে ব্যবসায়ীদের যে পরিমাণ ক্ষতি হলো, একটি হলো আপনি দেশের ইমেজের কথা বলছিলেন, বড় ধরনের একটা ঝাঁকুনি দিল আমাদের যে দেশের ইমেজ বা আন্তর্জাতিক বিমানবন্দরে। এর পাশাপাশি আমাদের অনেক ব্যবসায়ী আমরা দেখলাম যে হাউমাউ করে কাঁদছেন যে তাদের সারা জীবনের সকল বিনিয়োগ নিঃস্ব হয়ে গেছে। এটিকে নিরূপণ কিভাবে করে থাকে? আপনি দীর্ঘদিন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ছিলেন, আপনার এই বিষয়টিকে কিভাবে কি করা যায়, উত্তরণের পথ কি? উত্তরণের পথে পরে আসবো। আগে হচ্ছে যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতি কিন্তু তাৎক্ষণিকভাবে একজন আমদানিকারক বা রপ্তানিকারকের না, এ ক্ষতি কিন্তু সারা অর্থনীতির। কেননা ওর সাথে কতগুলো জিনিস জড়িত, ওখানে আমার এনবিআর এর রাজস্বের ব্যাপার জড়িত, ব্যাংকের ঋণ পরিশোধের ব্যাপার জড়িত, এলসি খোলার ব্যাপার জড়িত, ওই বায়ারের কাছে আমার যে কমিটমেন্ট, তাকে যদি আমি সময় মতন মালটা না দিতে পারলি, সে তো ওই বড় এতে তো সে সাপ্লাই দিতে পারবে না, তাকে আবার নতুন করে লোক খুঁজতে হবে, ইয়ে করতে হবে। এর কিন্তু মাল্টিফিউরিয়াস ইম্প্যাক্ট, মানে ব্যাপারটা ঘটনা, এর সাথে ব্যাংক জড়িত, এর সাথে বিমা ডিপার্টমেন্ট জড়িত, আমাদের এনবিআর জড়িত, মানে সংশ্লিষ্ট এয়ার সিভিল এভিয়েশন অথরিটি তো বটেই, মানে এটা এমন একটা বিষয় যেটা শুধু এক জায়গায় হিট করলেই এক জায়গায় হিট হয়েছে তা কিন্তু না, ইট উইল মানে সিরিয়াসলি চারিদিক থেকে। এখন সেই দিক থেকেই আমার মনে হয় যেটা হবে, আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারবো, অনেকে হয়তো অনেক কারণ বের করতে পারবেন, করতে পারবেন, কিন্তু আমি সব কিছুর উপরে বলি ক্ষতিটা তো হয়েছে। সুতরাং সেই ক্ষতিটা থেকে তার পরিমাণ নির্ধারণ করে এর সাথে সংশ্লিষ্ট যেসব পক্ষ আছে তাদের সকলকে কিভাবে পুনর্বাসিত করা যায়, কিভাবে ক্ষতিটা কাটিয়ে ওঠা যায়,
হ্যাঁ, যেমন 3টা পদক্ষেপের কথা আমি মনে করি ইম্পর্টেন্ট। যাদের কাছ থেকে জিনিস আনা হয়েছে, মানে আমদানি করা হয়েছে, এগুলো নিশ্চয়ই যেগুলো কাঁচামাল টাইপের, হ্যাঁ, এবং সেটা দিয়ে আমার উৎপাদন করে আমার হয়তো মাল সাপ্লাই দেওয়ার ব্যাপার ছিল, প্রথমে সেখানে খেয়াল করতে হবে যে কার কার কাঁচামাল, কি ধরনের, সেইটা যেভাবে হোক সাবস্টিটিউট ওখান থেকে এনে ওইটাকে অব্যাহত রাখা, যাতে ওর সাপ্লাই দেওয়ার, ওর লিড টাইমের আমার এখানে উৎপাদন ব্যবস্থায়, হ্যাঁ, লোক নিয়োগের বা কর্মসৃজনে যেন আঘাত না পড়ে, সেজন্য প্রথম হচ্ছে আমদানির ক্ষেত্রে যা যা করা হয়েছে সেটার তাড়াতাড়ি কিভাবে রিপ্লেস করা যায়, যেভাবে হোক, যে সিস্টেমে করা হোক। 2 হচ্ছে রপ্তানি, যার রপ্তানির যেসব জিনিস গেছে, এখানে সাধারণত ওই রপ্তানি জিনিস যেগুলো পচনশীল, যেগুলো বেশি দিন লাগে না বা ওই বেশি করা যায় না, এই 24 ঘন্টার ভিতর যেতে হয়, এবং এইটার সাথেই কিন্তু আমার ওই ক্ষুদ্র এরা জড়িত, এই বড় বড়রা কিন্তু এই রপ্তানির সাথে দুটো পক্ষ জড়িত। একটা হচ্ছে কিছু ওই গার্মেন্টস উচ্চ প্রকৃতির বেশি দাম দিয়ে দিতে হয়, নিতে হয়, যেগুলো শিপে পাঠানো হয়নি ইত্যাদি। আর মেন হচ্ছে কিন্তু এই সমস্ত এই ক্ষুদ্র জিনিস, কাঁচামাল, ছোট এই কাঁচামাল বলছি, শাকসবজি বা পচনশীল জিনিস বা যে কোনো জিনিস, এবং এগুলোর সাথেই আমাদের ইনফর্মাল সেক্টর মানে ক্ষুদ্ররা বেশি জড়িত। তো সুতরাং এখানেও 2টা ভাগ করতে হবে, যে রপ্তানিতে যাদের যেসব বড় ইয়েদের দেওয়া আছে, কিভাবে তাড়াতাড়ি তাদেরকে ওই জিনিস দেওয়ার ব্যাপারে এদেরকে সক্ষম করা যায়, তুলতে হয় অন্য জায়গার থেকে এনে হোক, যেভাবে হোক এনে ওই রপ্তানির ওই যে তার ধারাটা, তার সুনামটা, তার কমিটমেন্ট, কারণ একবার কমিটমেন্ট ফেল করে ফেললে আর এরপর আমার কাছে অর্ডার দেবে না, তুমি মাল সাপ্লাই দিতে পারবা না বা তোমার হবে না আর কি। আমরা সত্যজিৎ রায়ের ওই যে সীমাবদ্ধ ছবিতে দেখেছি, পিটার্স ফ্যান বলে একটা কোম্পানি ছিল, তারা 500 ফ্যান পাঠাবে বিদেশে, ঠিক যাওয়ার আগের মুহূর্তে চেক করে দেখা গেল যে ওখানে একটা কালো দাগ পড়েছে। এখন ওই জিনিস যদি ও পাঠায় তাহলে তো ওর বদনাম হয়ে যাবে, ওই জিনিস আর নেবে না। ওরা তাড়াতাড়ি এমন একটা ঘটনা ঘটাইলো, সিনেমার ভিতরেই আছে, যে তাড়াতাড়ি একটা ওই কি বলে লেবার আনরেস্ট দেখাই দিল, নিজেরাই করে টোরে ওদেরকে জানিয়ে দিল, দেখেন আমার এরকম একটা ঘটনা ঘটছে, আমি তো একটু আমার সময় দিতে হবে। সে সময় দিল। এখানেও এই ধরনের একটা অরিজিনাল অ্যারেঞ্জমেন্টে তাকে যেতে হবে। আর ক্ষুদ্রদের বলছি, যেটা ক্ষুদ্রদের ওখানে ওই কর্মকর্তা যথার্থ বলেছেন বিজিএম এর, আমার মনে হয় স্পেশাল ফান্ড তৈরি করে বা যেভাবে হোক সুরক্ষা দিতে হবে। ধন্যবাদ ডক্টর আব্দুল মজিদ। আমরা আর সময় পাচ্ছি না বলে আপনার কাছ থেকে আরো শুনতে পারছি না, নিশ্চয়ই আবার কখনো শুনবো। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। আলোচনা শেষ করবার আগে জানিয়ে রাখছি, দেশ টেলিভিশনের নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস সপ্তাহে শনি থেকে বৃহস্পতি একই সময়ে সরাসরি সম্প্রচার করা হয়ে থাকে। আমাদের সঙ্গে এতক্ষণ থাকবার জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ, ডক্টর আব্দুল মজিদ আপনাকেও ধন্যবাদ। শেষ করছি এখানেই। আল্লাহ হাফেজ।